আমাদের আজকের অনুষ্ঠান পূর্বাউত্থান অর্থাৎ পুনরুত্থান তথা বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণ। প্রকৃত অর্থেই উদ্বোধনী পর্যায়ে আমরা ভারতীয় তথা বাঙালি সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য ধারার সাথে পরিচিত হয়েছি। এই সময়ে আমরা আজ এই মহাসন্ধিক্ষণে আয়োজন করেছি এক আলোচনা চক্রের। এর তাৎপর্য হয়তো আরো একটু বেশি আজকের দিনে দাঁড়িয়ে। শুধু একটু মনে করিয়ে দেব, ত্রয়োদশ চতুর্দশ শতকে যখন কঠোর ইসলামিক আগ্রাসনের সামনে দাঁড়িয়ে যে বাংলা, যে বাঙালি ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক বিকাশের ধারাকে অব্যাহত রেখেছিল, পঞ্চদশ শতকে মহাপ্রভু শ্রী চৈতন্যের দর্শনের আলোয় আলোকিত হয়েছিল যে বাংলার সংস্কৃতি আজ দুঃখজনক হলেও, দুর্ভাগ্য হলেও, সেই বাঙালির সংস্কৃতি, চিরাচরিত ঐতিহ্য, চিরাচরিত ধর্মীয় রীতিনীতি ধারা কোনো এক জায়গায় প্রতিবেশী রাষ্ট্রে এক মহাবিপর্যয়ের সম্মুখীন। তাই আজ এই মহাসন্ধিক্ষণে এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আমরা আবার জয়গান গাইব বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণের। আমরা মূল আলোচনা চক্রে প্রবেশ করছি। আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, ভারত সরকারের অধীন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা। ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। আমার প্রারম্ভিক ভাষণ দেওয়ার কথা, অর্থাৎ ওয়েলকাম নোট যাকে ইংরেজিতে বলা হয়, এবং সেই সূত্র ধরে আমি বিন্দুগুলোকে শুধু ছুঁয়ে যাব। যারা বক্তা আছেন প্যানেলে তারা বিস্তারিত আলোচনা করবেন। ইনঅগারাল ওয়েলকাম নোটে বিস্তারিত বক্তৃতা দেওয়ার অবকাশও নেই, উচিত নয়। আজকে আমরা মূলত যে বিষয়গুলোর ওপর দৃকপাত করব, আমাদের প্যানেলে অত্যন্ত বরিষ্ঠ পণ্ডিত মহোদয়েরা আছেন। মহারাজজি তো বলবেনই, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিদ্বজন আছেন, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কুণালবাবু আছেন। তারা তাদের অভিজ্ঞতা কুম্ভ মেলাকে নিয়ে এবং আমাদের বঙ্গ সংস্কৃতির যে যোগ কুম্ভ মেলার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে, সেগুলি তুলে ধরবেন। কেন? একটা ভালো কথা শুনছিলাম, একজন সাহিত্যিক বলছিলেন যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ, আজকের বাংলাদেশ, এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে ভারত আত্মা নিমজ্জিত, পশ্চিমবঙ্গ ভারত আত্মার সঙ্গে যুক্ত, পশ্চিমবঙ্গ ভারত আত্মার রূপস্বরূপ। পূর্ববঙ্গে বা বর্তমান বাংলাদেশে ভারত বিসর্জিত। এই ভারত তত্ত্ব পশ্চিমবঙ্গকে পূর্ববঙ্গ থেকে পৃথক করে, বা পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্রকে বাংলাদেশ থেকে পৃথক করে। যত আমরা ভারতবর্ষের দিকে এগোবো তত আমরা পশ্চিমবঙ্গকে খুঁজে পাব, আর যত ভারতবর্ষ থেকে বিচ্যুত হতে শুরু করব তত বিপদের দিকে এগিয়ে যাব। তাই ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকার মধ্যেই পশ্চিমবঙ্গের তীর্থ এবং গঙ্গা স্নান। কোনোভাবেই ভারত আত্মা থেকে বিযুক্ত হওয়ার কোনো তত্ত্ব, কোনো সিদ্ধান্ত, কোনো বক্তৃতা আমাদের সর্বনাশের দিকে নিয়ে যাবে। তাই এই কথা বলে আমরা যখন এগিয়ে যাই বুঝতে ভারতবর্ষকে, তখন ভারতবর্ষের সঙ্গে
ইউরোপের প্রাণকেন্দ্রেরও পার্থক্য আমাদের অনুধাবন করতে হবে। ইউরোপের সমগ্র যে বিদগ্ধ চিন্তনের প্রাণ কেন্দ্রে যারা আছেন তাদের মধ্যে ম্যাকিয়াভেলি অত্যন্ত সুপরিচিত নাম। ম্যাকিয়াভেলি যে সময় ইউরোপে বিরাজ করছেন, আমাদের ভারতবর্ষে তথা বঙ্গভূমিতে বা গৌরবঙ্গে যিনি হাঁটছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ম্যাকিয়াভেলির চেয়ে পাণ্ডিত্যে শ্রী চৈতন্য মহাপ্রভু কোথাও কোনো কম ছিল না। কিন্তু যখন আমরা স্বাধীনতার পরে লেখাপড়া করতে শুরু করলাম, আমাদের স্কুলের পাঠ্য বইয়ে ম্যাকিয়াভেলি উপস্থিত থাকলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু ঠাকুর ঘরে বন্ধ হয়ে গেলেন। এবং তারপর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা চিনতেও চেষ্টা করলাম না তার একমাত্র ওই হরে রাম হরে কৃষ্ণের বাইরে। তার যে বিরাট সামাজিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, সেগুলো নিয়ে কোনো আলোচনা রিসার্চ প্রায় হয়নি। এখানে অনুধ্যানের প্রয়োজন আছে। গৌড়ীয় সমাজ, আরও ভালো করে বলতে গেলে গৌড়ীয় ব্রাহ্মণ সমাজ সারা ভারতবর্ষে বিস্তৃত আছে। গোয়ার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন পারিকরজি, তিনি গৌড়ীয় ব্রাহ্মণ ছিলেন। আমাদের সোসাইটিতে অত্যন্ত পণ্ডিত এক ভদ্রলোক ছিলেন, প্রফেসর PM কামাত। তো তিনি নিরামিষভোজী ছিলেন। মহারাজ আজকে সুন্দর বলছিলেন যে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাধুর খাদ্যাভাস। তখন আমার মনে পড়ছিল স্বামীজি একটা সুন্দর জায়গায় বলছেন যে আমাদের এখানে বৈষ্ণব খাদ্যাভাসও আছেন, আবার অঘরপন্থীদেরও খাদ্যাভাস আছে। দুটোই কিন্তু আমাদের সনাতন খাদ্যাভাসের অঙ্গ। তাই কামাতজি অত্যন্ত নিরামিষ ভোজী ছিলেন, কিন্তু মৎস্য ভোজন করতেন। তো আমি একদিন কামাতজিকে বললাম, আপনি নিরামিষ ভোজন করেন, এদিকে মৎস্য ভোজন করেন? বলছে, আমরা গৌড়ীয় ব্রাহ্মণ তো, তাই মৎস্য ভোজনের অনুমতি আছে। তাই এই গৌড়ীয় ব্রাহ্মণ সমাজ কেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল? কোন সামাজিক উৎপীড়নে তারা পশ্চিমবঙ্গ থেকে বা গৌড়বঙ্গ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল? কোথাও লেখা আছে? কোনো রিসার্চ আছে? যখন কার্ল মার্কস হাঁটছেন ইউরোপে, যার তত্ত্ব নিয়ে বিরাট আলোচনা, তখন তার কন্টেম্পোরারি যিনি হাঁটছেন ভারতবর্ষে বা তথাকথিত পশ্চিমবঙ্গে, তথাকথিত শব্দ বললাম এই জন্যেই কারণ শ্রীরামকৃষ্ণের সময় তখন পশ্চিমবঙ্গ তো ছিল না, তখন যুক্তবঙ্গ ছিল। তবু পশ্চিমবঙ্গের তটেই যিনি হাঁটছেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কার্ল মার্কসের সমসাময়িক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এবং কার্ল মার্কসের যে তত্ত্ব সে নিয়ে প্রচুর আলোচনা হলো। আর শ্রীরামকৃষ্ণের তত্ত্ব যিনি সহজ করে আমাদের বুঝিয়ে দিলেন, সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা সীমিত রয়ে গেল শুধু রামকৃষ্ণ মঠ মিশনের পরিধির মধ্যে। কার্ল মার্কসের সায়েন্টিফিক সোশ্যালিজম নিয়ে প্রচুর বই লেখা হলো, যেটাকে অনেকে কমিউনিজম বলে বলতে পারেন, কিন্তু সায়েন্টিফিক সোশ্যালিজম বলেই জেনারেলি এটাকে আলোচনা করা হয়, কারণ এটাকে ইউটোপিয়ান সোশ্যালিজম, ফেইভিয়ান সোশ্যালিজম থেকে আলাদা করা হয়। কিন্তু বিবেকানন্দের বৈদান্তিক সোশ্যালিজম নিয়ে রবীন্দ্রনাথ দাশগুপ্ত ছাড়া আপনি কিছুটা সুব্রত গুপ্তও আলোচনা করেছেন। বিবেকানন্দের বৈদান্তিক সোশ্যালিজম নিয়ে আলোচনা কিন্তু সেভাবে হলো না। কিন্তু সায়েন্টিফিক সোশ্যালিজমের চেয়ে বৈদান্তিক সোশ্যালিজমের তত্ত্ব কতটা তার অর্থ অন্তঃস্থ করে আমরা বুঝতে পারলাম, সেখানে প্রশ্নচিহ্ন থেকে গেল। সারা পৃথিবী জুড়ে ধর্ম সমন্বয় নিয়ে আলোচনা হয়। এই ধর্ম সমন্বয়ের সারা পৃথিবীতে প্রথম যিনি করলেন, এই ধর্ম সমন্বয় শব্দটা, ধর্ম সমন্বয়ের কনসেপ্টটা যার মস্তিষ্কে প্রথম এলো, সেটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এর আগে পৃথিবীর কোনো বইয়ে আপনি যদি পেয়ে থাকেন এই কথাটা, একটু নিয়ে আসুন রেফারেন্স। এই যে সমস্ত ধর্ম একই
পথে আমাদের নিয়ে যাচ্ছেন, এই কথাটা কিন্তু যার মনোমন্দিরে প্রথম এসছিলেন তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পূজারী ব্রাহ্মণ ছোট ভট্টাচার্য মশাই। কুশলদার পূর্বপুরুষরা সেই নামেই তাকে ডাকতেন। কি কুশলদা, ভুল বললাম? ছোট ভট্টাচার্য মশাই। তাই আমরা এগুলোকে যদি অনুধাবন করি, একই মন্দিরের মধ্যে, সেই মন্দিরে তিনি শুধু সর্বধর্ম সমন্বয় করলেন না, শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে একটা বিরোধ ছিল। ওনার দক্ষিণেশ্বর কালী মন্দিরে শাক্ত এবং বৈষ্ণব দুটো মন্দিরই আছে, তিনি সেখানেও এক মিলন সাধন করলেন। শৈব আছে, শৈব তীর্থ আছে উল্টো দিকে, শাক্য শৈব বৈষ্ণব। তবে বাঙালি হিন্দু সমাজের মধ্যে সংখ্যার দিক থেকে শাক্য এবং বৈষ্ণবরা হচ্ছে সংখ্যার দিক থেকে প্রধান। শৈব আছেন, অবশ্যই আছেন, আমাদের লোকনাথ ব্রহ্মচারী শৈব সাধক ছিলেন, আছেন। তো এই জায়গাগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, রিসার্চ করি, তাহলে বুঝতে পারবো গাঙ্গেয় উপত্যকায় যে সভ্যতা গড়ে উঠেছিল তাদের মধ্যে এক অন্তর্নিহিত যোগসূত্র আছে, এবং তার সঙ্গে কুম্ভের একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। কুম্ভ মেলা মৌর্য যুগে বলুন, গুপ্ত যুগে বলুন, তার কথা আমরা রমেশচন্দ্র মজুমদারের বইতে বিস্তারে পাই। বঙ্গদেশ ও মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে তার যোগ ছিল। আপনি যদি তৎকালীন ইতিহাস পড়েন, দেখবেন বাঙালির কুম্ভ মেলায় যাবার, যেমন বাঙালির বেনারসে যাওয়ার একটা অদ্ভুত আকুতি ছিল, সেই আকুতিটা আমাদের ধর্মস্থানে যাওয়ার সংখ্যা যদি আজকে আলোচনা করেন, সেটা দেখতে পাবেন বাঙালি খুব বাইরে বেড়াতে যায়। এবার স্টাডি করুন তীর্থের কারণে যেখানে যেখানে যাওয়া হয় বাঙালি কত যায়, আর এমনি বেড়াতে যাওয়া যাকে বলে সেখানে কত যায়। বাঙালি জেনারেলি এমনি বেড়াতে যাওয়ায় বেশি আছে, তীর্থস্থানে যাওয়ায় কিন্তু নেহাত পুরীর সমুদ্রের কাছেই পুরীর মন্দির। এই আমাদের ধর্মের প্রতি টানটা কিন্তু কমেছে এবং কমছে। আমি সাধু সন্ন্যাসীদের সঙ্গে প্রায় যোগাযোগ করি, তারা একটা দুঃখের কথা জানান, আমি কোনো মঠের নাম উল্লেখ করব না পাবলিকলি, যে বাঙালি বাড়ি থেকে সন্ন্যাসী হতে লোকজন আসে না। মূলত দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান বাড়ি থেকে যেরকম সন্ন্যাসী হতে আসছেন, বঙ্গীয় সমাজ থেকে সেভাবে আসছেন না। এই ধর্মের প্রতি টান বাঙালির কমছে, আরও যদি একটু ভালো করে বলা যায় হিন্দু বাঙালির কমছে, মুসলমান বাঙালির কিছু কমেনি, উল্টে বেড়েছে। হিন্দু বাঙালির মধ্যে নাস্তিকতাবাদ, হিন্দু বাঙালির মধ্যে ধর্মের প্রতি টান প্রায় কমে এসছে। আরও যদি মাইক্রো লেভেলে নেমে বলতে হয়, শিক্ষিত হিন্দু বাঙালির মধ্যে সেটা নির্বাপিত হওয়ার পর্যায়ে চলে গেছে। এটা আমাদের অবস্থা ছিল না, এটা আমাদের সমস্যা ছিল না, এটা আমাদের নতুন সমস্যা এসে জুটেছে। এবং গত 50 বছরের ইতিহাসকে যদি আমরা অনুধ্যান করি, তাহলে এই সমস্যা আমাদের অন্তরাত্মাকে গ্রাস করে গেছে। কেন গ্রাস করেছে সেটা আলোচনা করবেন আমাদের বক্তারা, কারণ আমি সেই আলোচনার মধ্যে ঢুকলে অকারণ বক্তব্য দীর্ঘ হয়ে যাবে, বক্তাদের বক্তব্যের সময় সেখানে সংকুচিত হবে, সেটা আমার প্রারম্ভিক বক্তা হিসাবে করা উচিত নয়। ভারতবর্ষকে চিনতে গেলে আমাদের সন্ন্যাসীরা, বঙ্গদেশের গৌড়ীয় সন্ন্যাসীরা বলছেন কি জানতে হবে, কি গো গায়ত্রী গঙ্গা গীতা গুরু। আর আজকের বাঙালি ছেলে কি করে, গো মাতাকে নিয়ে হাস্য, গায়ত্রী মন্ত্র, যারা ব্রাহ্মণ তারা উপনয়ন না করে, গায়ত্রী গ্রহণ না করে গর্ববোধ করে ইন্টারন্যাশনালিস্ট।
গঙ্গা স্নান মানে শুধুমাত্র গঙ্গা জল একটু ছিটিয়ে নেওয়া, কারণ গঙ্গা পলিউটেড। মূর্খে গঙ্গা স্নান করে, যে খুব পণ্ডিত সে শুধু জল রিফাইন গঙ্গা জলটা একটু ছিটিয়ে নেয়, গো গায়ত্রী গঙ্গা হয়ে গেল। গুরু বিসর্জিত হয়ে গেছে। এখানে যারা বসে আছেন কজন দীক্ষা নিয়েছেন হাত তুলুন, দেখুন মাইনরিটি। তাও যারা সো কল্ড ন্যাশনালিস্ট, সো কল্ড রিলিজিয়াস, তাদের মধ্যেই দীক্ষা যারা হাত তুললেন 1/3, লেস দ্যান 1/3। তাহলে গো হাস্যকর বস্তু, ওটা উত্তর ভারতের গো বলয়ের জিনিস। আমরা বাঙালিরা আবার অখাদ্য মাংস ভোজন করে প্রগ্রেসিভ। গায়ত্রী বিসর্জিত হইতে না করে আমরা কাস্টের বাইরে। গঙ্গা স্নান পলিউশন, রিফাইন গঙ্গা জল একটু ছিটিয়ে নিলেই হয়ে গেল। গুরু বিসর্জিত, দীক্ষা নেওয়া ওসব ব্যাকডেটেড। আর তারপরে কি বলছেন? গীতা, গো গায়ত্রী গঙ্গা গীতা গুরু। আমাদের বঙ্গদেশীয় সন্ন্যাসীরা বলছেন প্রত্যেক দিন এক অধ্যায় করে গীতা পাঠ করা উচিত। বুকে হাত দিয়ে গীতা হাতে, সত্য কথা বলুন, কজন এখানে প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করেন? দেখুন গীতার এই অবস্থা। এদিকে আমাদের বঙ্গের যারা বঙ্গীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা গীতা পকেটে রাখতেন। ক্ষুদিরাম বসু ফাঁসির আগে গীতা পাঠ করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস গীতা পাঠ করতেন, স্বামী বিবেকানন্দ গীতা নিয়ে তার কমপ্লিট ওয়ার্কসে তার লেখা আছে। ঋষি অরবিন্দের তো গীতা নিয়ে অনেক লেখা আছে। স্বয়ং রবীন্দ্রনাথের গীতার ওপর তার অত্যন্ত প্রশংসাসূচক লেখা আছে। আমরা তাহলে যেগুলো আমাদের ভারতবর্ষের দিকে টেনে নিয়ে যাবে, গো গায়ত্রী গঙ্গা গীতা গুরু, আমরা সেগুলো সবগুলোকে বিসর্জন দিচ্ছি, দিয়ে বঙ্গীয় সাহিত্য নিয়ে আলোচনা করতে বসছি, বঙ্গীয় সংস্কৃতি নিয়ে আলোচনা করতে বসছি। সেটা কোথায় তার সূচনা? বঙ্গীয় সংস্কৃতি আধ্যাত্মিকতাকে বাদ দিলে, বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত গীতাকে বাদ দিলে বঙ্গীয় সংস্কৃতি থাকে কি? তার মূল অনুপ্রেরণা যে স্থল, সেগুলোকেই বিসর্জন দিয়ে দিলে এবং অত্যন্ত কনসিয়াসলি সেগুলোকে বিসর্জন দিয়ে দিলে এবং লজিক তৈরি করা সেগুলোকে বিসর্জন দেওয়ার পক্ষে, সেগুলোর পক্ষে বললে আপনি সমালোচিত হবেন। সেগুলো বিসর্জন দেওয়ার জন্য তত্ত্ব, সরকারি পয়সায় রিসার্চ বেরোবে সেগুলোকে কি করে বিসর্জন দেওয়া যায়। নেহাত মাথার ওপর আপনার ভারতপন্থী সরকার, তাই এখন অনেকে বলতে বাধ্য হচ্ছে, শুধু অপেক্ষা করছে সুযোগের। সুযোগ পেলেই, ওই যে বলে না বস্ত্র রাঙিয়ে সন্ন্যাসী আর মন রাঙিয়ে সন্ন্যাসী, এখন অনেকের ওই বস্ত্র রাঙিয়ে পক্ষে বলছেন, মন এখনো রাঙেনি, মনে ওই ভূত এখনো বিরাজ করছে। রাবণ যেমন গেরুয়া পরে এসছিলেন। তাই আমাদের বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রীয় ঐক্যের ধারাটি এবং রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক কি? আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী, তিনি ভারত স্বাধীনতার প্রাণকেন্দ্রে কি স্বপ্ন রেখেছিলেন? রাম রাজ্য প্রতিষ্ঠার। গান্ধীজির সমস্ত লেখা যদি পড়েন, তিনি ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন কি, যে সাহেবরা চলে যাবে, আমরা কি প্রতিষ্ঠা করব? রাম রাজ্য প্রতিষ্ঠা করব। তো গান্ধীজিকেই যারা মানেন তারাই রামরাজ্যকে বিসর্জন দেওয়ার কথা। রাম তো রাষ্ট্রপুরুষ, মর্যাদা পুরুষোত্তম। রাম কিসের প্রতীক?
রাম হচ্ছেন জ্ঞান যোগের প্রতীক, লক্ষ্মণ হচ্ছেন ভক্তি যোগের প্রতীক, ভরত হচ্ছেন কর্মযোগের প্রতীক, শত্রুঘ্ন হচ্ছেন রাজযোগের প্রতীক। রাম হচ্ছেন মোক্ষের প্রতীক, লক্ষ্মণ হচ্ছেন কামের প্রতীক, ভরত হচ্ছেন ধর্মের প্রতীক, শত্রুঘ্ন হচ্ছেন অর্থের প্রতীক। অর্থ আর ধর্মকে বাঁধলেন ঋষি, কারণ ধর্ম আর অর্থ যদি একসঙ্গে বাঁধা না থাকে তাহলে অর্থ বিপথে চালিত হবে, তাই শত্রুঘ্নকে ভরতের সঙ্গে দিলেন। আর মোক্ষকে কামের সঙ্গে বাঁধলেন, কারণ দেব ও কাম না থাকলে মোক্ষ প্রাপ্তি হয় না, লক্ষ্মণকে রামের সঙ্গে বাঁধলেন। জ্ঞান যোগে যদি সিদ্ধি পেতে হয় তাহলে সেটা যুক্তির মাধ্যমে পেতে হবে, কিন্তু সেটা অপযুক্তি মুক্ত হতে গেলে সাধনা করতে হবে। দক্ষিণেশ্বরের সাধনার শেষেই আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসকে পেয়েছিলাম। সাধনার আগে তো তিনি গদাধর চট্টোপাধ্যায় ছিলেন, মাঝখানে দক্ষিণেশ্বর ট্রান্সফর্মড এভরিথিং। দক্ষিণেশ্বরের আগে গদাধর চট্টোপাধ্যায়, দক্ষিণেশ্বরের পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই সাধনা ক্ষেত্রটা না থাকলে তো আপনি সনাতন ধর্মকে বুঝতেই পারবেন না। সনাতন ধর্মকে শুধু পড়ে বোঝা যাবে না, সাধনা কই। আমাদের বিরাট বিরাট পণ্ডিত আছেন, কিন্তু তাদের সনাতন ধর্মে কোনো সাধনাই নেই। তারা সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করেন, প্রাচীন ভারত নিয়ে মন্তব্য করেন, সংস্কৃত এক বর্ণ না জেনে। সংস্কৃত না জেনে প্রাচীন ধর্ম নিয়ে মন্তব্য করা যায়? আগেকার দিনের যারা অর্থবান লোক ছিলেন তারা অকাতরে সংস্কৃত ভাষা প্রচার প্রসারের জন্য দান করতেন। আমাদের বঙ্গদেশে পশ্চিমবঙ্গের সবচেয়ে ফেমাস যিনি রানী রাসমণি, কি পরিমাণ তার দান ছিল পণ্ডিতদের পিছনে, সংস্কৃত ভাষা শিক্ষার পিছনে, সংস্কৃত টোলের পিছনে। আজকাল কজন বড় লোক সংস্কৃত টোলকে প্রতিপালন করেন? কজন বড় লোক একজন ব্রাহ্মণ সন্তানের শিক্ষার ভার নেন? রানী রাসমণি কত ব্রাহ্মণ সন্তানের শিক্ষার ভার নিয়েছিলেন, আমরা কজন একজন ব্রাহ্মণ সন্তানের শিক্ষার ভার নিই? এখানে অনেকে আমরা বসে আছি একজন ব্রাহ্মণের শিক্ষার ভার নেবার, ছেড়ে দিন কোটিপতির কথা, আমরা এখানে অনেকে বসে আছি যারা একজন ব্রাহ্মণের সংস্কৃত শিক্ষার ভার নিতে পারি। কজন নিয়েছি? আমরা নিজেদের ভাষাকে নিজেরা অন্তর্জলি যাত্রায় পাঠাচ্ছি। সংস্কৃত ভাষা না থাকলে আমাদের সংস্কৃতিও থাকবে না। সংস্কৃত ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা থাকছে না। উল্টে বাংলাকে কি করে সংস্কৃত বিচ্ছিন্ন করা যায় সেই প্রয়াস শুরু হয়েছে। কারণ আজকে বাংলা ভাষায় যারা কথা বলেন তার 70% অহিন্দু। সেই জন্য সংস্কৃত থেকে বাংলাকে বিচ্ছিন্ন করতে হবে, কারণ ওই 70%-এর প্রশংসা পেতে হবে। এই ভূত যদি আমাদের মাথা থেকে না নামে, এই ভূত সমগ্র সমাজকে গ্রাস করবে। আমাদের অবস্থা একদিন সিন্ধি হিন্দুদের মতো হবে, কাশ্মীরি হিন্দুদের মতো হবে। সিন্ধি হিন্দুরা অত্যন্ত পণ্ডিত ছিল, কাশ্মীরি হিন্দুরা অত্যন্ত পণ্ডিত ছিল, আমাদের বাঙালি হিন্দুদের মতো। কিন্তু একটা অত্যন্ত পুরনো বঙ্গীয় প্রবাদ আছে, অতি পণ্ডিতেরই গলায় দড়ি হয়। আর আমাদের যে রাষ্ট্রবোধ, রাষ্ট্র চিন্তা, সেটা কিন্তু শ্রী অরবিন্দ যেটা বলেছিলেন স্পিরিচুয়াল ন্যাশনালিজম। শ্রী অরবিন্দ সেই স্পিরিচুয়াল ন্যাশনালিজম শিখছেন কিসে? শ্রী অরবিন্দ দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে মাটি কালেক্ট করে নিজের সঙ্গে পোঁটলায় করে রাখতেন, নিত্য প্রণাম করতেন। তাকে যখন জিজ্ঞেস করা হতো তিনি বলতেন, এই মাটির ওপর দিয়ে শ্রীরামকৃষ্ণ হেঁটে গেছে, একে প্রণাম করলে রোজ নতুন অনুপ্রেরণা পায়। সেই শ্রী অরবিন্দ আমাদের স্পিরিচুয়াল ন্যাশনালিজম শিখিয়েছিলেন, আধ্যাত্মিক বোধে উদ্বুদ্ধ ন্যাশনালিজম। সেই ন্যাশনালিজমের প্রাণকেন্দ্রে কে আছেন?
মা দুর্গা আছেন। বঙ্কিমচন্দ্র যে মা দুর্গা বন্দে মাতরমে লিখেছিলেন, তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী তং হি প্রাণ শরীরে, সেই মা দুর্গা কিভাবে আছেন? দুর্গা হচ্ছেন ব্রহ্মগুণের প্রতীক, সিংহ হচ্ছেন রজগুণের প্রতীক, অসুর হচ্ছেন তমগুণের প্রতীক। নিজের মধ্যে যে ব্রহ্মগুণ আছে তাকে জাগরিত রাখা, নিজের মধ্যে যে রজগুণ আছে তাকে ব্রহ্মগুণ দ্বারা পরিচালিত করা, নিজের মধ্যে যে তমগুণ আছে তাকে নাশ করা, তবেই ভারত তীর্থের কাছাকাছি যাওয়া, তবেই বন্দে মাতরমকে বুঝতে পারা। শুধু পণ্ডিতে কোনো সমাজকে বাঁচাতে পারেনি, শুধু পণ্ডিতে কোনো সমাজের উপকার করতে পারেনি, সেই পণ্ডিতের মধ্যে যদি ব্রহ্মবোধ না থাকে। আর এই ব্রহ্মবোধের জন্য সাধনা দরকার। শুধু অর্থ কোনো দেশকে বাঁচাতে পারেনি, সেই অর্থকে সৎ কার্যে ব্যয় করার যদি শক্তি না থাকে, যেমন ছিল রানী ভবানীর, যেমন ছিল রানী রাসমণির। অর্থ অনেকেই করেছে, করে অনেকেই অন্তর্জলি যাত্রায় চলে গেছে, ভারতবর্ষ মনে রাখেনি, কেউ মনে রাখেনি। রানী রাসমণিকে মনে রেখেছেন কেন? আরো অনেক বড় লোকের মতো তিনিও ইতিহাসের অন্তরালে চলে যেতেন, যায়নি কেন? কারণ তার ওই সাধনা ছিল। শ্রীরামকৃষ্ণ যাকে বলছেন মায়ের অষ্টসতীর এক সতী, সেই সাধনাটা আজকে আমাদের কতজন অর্থবান লোকের আছে? সেই সাধনাটা না থাকলে আমরা কিন্তু অর্থ নিয়ে অন্তর্জলি যাত্রার দিকে যাব, সেই অর্থ এমনি ভেসে যাবে তিন পুরুষে। পরিস্থিতি যা হচ্ছে, তিন পুরুষ পর অর্থ রক্ষা করার লোকও খুঁজে পাওয়া যাবে না। প্রচুর অর্থ ছিল, বাংলাদেশের সিংহভাগ জমিদার হিন্দু বাঙালি ছিল, এখন ঘুঘু চড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে। তাই আমাদের শ্রী অরবিন্দের স্পিরিচুয়াল ন্যাশনালিজমের কাছাকাছি যেতে হবে। আর স্বামী বিবেকানন্দের বিশ্বকে আপন করে নেবার যে শাস্ত্রের আমাদের কথা আছে, বসুধৈব কুটুম্বকম, সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আমাদের নতুন বঙ্গের যে চিন্তন, সেখানে দুই কাণ্ডারি এসে দাঁড়ান, স্বামী বিবেকানন্দ এবং মহর্ষি শ্রী অরবিন্দ। না হলে কিন্তু পরিণতি খুব দুঃখের। প্রতাপাদিত্যের কথা আমরা অনেকে বলি, প্রতাপাদিত্য মুঘলকে আটকাবার জন্য যশোর রাজ প্রতাপাদিত্যের গুণকীর্তন অনেকেই করেছেন, কিন্তু প্রতাপাদিত্যের বংশধর প্রতাপাদিত্যকে বুঝতে পেরেছিল কি? তাহলে প্রতাপাদিত্যের বংশধর কীর্তিনারায়ণ বসু, তিনি ধর্ম পরিত্যাগ করে, হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হতেন না, এবং তারই বংশধররা মোহাম্মদ হাসান ত্যাগী এই নাম নিয়ে আজকে পূর্ববঙ্গে বিরাজ করতেন না। প্রতাপাদিত্য লড়েছিলেন, প্রতাপাদিত্যর বংশ প্রতাপাদিত্যকে বোঝেনি। আমরাও সেরকম আমাদের পূর্বপুরুষকে বুঝতে পারছি না। আমাদের পূর্বপুরুষ ইংরেজির সঙ্গে সঙ্গে সংস্কৃত শিখতেন, কোট প্যান্টের সঙ্গে সঙ্গে ধুতি পরতেন, বিদেশে ব্যারিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন গৌড়ীয় মঠে গিয়ে দীক্ষা নিতেন, ইন্টারন্যাশনালিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ভারত ভক্তি ছিল চূড়ান্ত। আমরা এই ব্যালেন্সটাকে 50 বছরে হারিয়ে ফেলেছি। ফিরতে হবে পূর্বপুরুষের কাছে, না হলে দশাটা কি হবে? রাজা গণেশের বংশধরের মতো। রাজা গণেশের ছেলে যদু জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে রাজত্ব করেছিল, হাউস অফ গণেশ। তাই ইতিহাস বড় কঠিন। আপনি যদি না শুধরান, ইতিহাস আপনাকে শুধরে দেবে এবং নির্মমভাবে শুধরে দেবে। তাই সেই নির্মম যাত্রা যাতে ততোধিক কঠিন কঠোর না হয়, তাই জন্য পুনরায় ফিরে আসুন পিতৃপূর্বপুরুষের রাস্তায়, সনাতন ধর্মের রাস্তায়, অরবিন্দ বিবেকানন্দের রাস্তায়, চৈতন্য শ্রীরামকৃষ্ণের রাস্তায়।
আর যারা অত্যন্ত অর্থবান তারা দেখে শিখুন বঙ্গের দুই রানীকে, রানী ভবানী এবং রানী রাসমণি। বঙ্গের উদ্ধারের যদি কোনো দিক ও মার্গ হয়ে থাকে তাহলে এর মধ্যে দিয়ে গেলে বোধহয় উদ্ধারের দিক নির্দেশ আমরা পাবো। এটি আমার প্রারম্ভিক উপস্থাপনা, এখানেই সমাপ্তি করে আমি আমার বাণীকে বিশ্রাম দিচ্ছি এবং আমাদের আজকে বিদগ্ধ প্যানেল অফ স্পিকার্স তারা এটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাই মন দিয়ে সেটি অনুধান করবেন এ আশা রাখি। নমস্কার। নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। ধন্যবাদ ডক্টর স্বরূপ ঘোষ মহাশয়কে। আমাদের পরবর্তী বক্তা দক্ষিণেশ্বর কালী মন্দিরের সম্পাদক এবং ট্রাস্টি শ্রী কুশল চৌধুরী মহাশয়কে আমন্ত্রণ জানাই তার বক্তব্য উপস্থাপনের জন্য। মঞ্চে উপবিষ্ট মৌলানা আবুল কালাম আজাদ রিসার্চ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের কর্ণধার মান্যবর স্বরূপবাবু, মাননীয় মহারাজগণ এবং উপবিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, আমি বয়সে এনাদের থেকে অনেক নবীন, তাই সততই এনাদের মেধা এবং অভিজ্ঞতার কাছে বেশ কিছুটা পিছিয়ে। স্বরূপবাবুর বক্তব্য আমি শুনছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, আর তার সঙ্গে মেলবন্ধন ঘটানোর একটা সূত্র খোঁজার দিশা খুঁজছিলাম। আজকে এই অনুষ্ঠানে আমাকে যারা নিয়ে এসছেন প্রথমেই তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বিষয় নিয়ে আলোচিত হচ্ছে বা হবে সেটা অত্যন্ত গুরুগম্ভীর এবং ভাবার বিষয় বটে। এ সম্পর্কে এক একজনের এক এক রকম অভিমত, এক একজনের এক এক রকম এগিয়ে যাওয়ার প্রয়াস এবং প্রবণতা থাকতেই পারে, বিতর্ক হতেই পারে, আর এটাই স্বাভাবিক। যে উদ্দেশ্যে আমি বুঝতে চেষ্টা করছিলাম আজকের এই সভা, যে ভারতবর্ষের বর্তমান সাম্প্রতিক ঘটনা প্রবাহ, তার অবক্ষয় এবং উন্নয়ন, ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছরের মাথায় দাঁড়িয়ে, আমরা তখন জন্মাইনি যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো স্বাধীনতা প্রাক ভারতবর্ষের ত্যাগ আর স্বাধীনতোত্তর ভারতবর্ষের উত্থান, এ দুটো সংমিশ্রণ নিয়ে আমরা ভোগ করছি। যাদের ত্যাগে, যাদের রক্তে, যাদের পরিশ্রমে, যাদের মননশীলতায় আজকের এই ভারত তিল তিল করে গড়ে উঠেছে, সত্যি কথা বলতে কি ইতিহাস তাদের ঠিক মতন সব ক্ষেত্রে মূল্যায়ন দেয়নি। স্বরূপবাবুর কথা সূত্র ধরেই বলি যে ভারতবর্ষের মতন একটা বিশাল মহাদেশ, যে ৪,০০০ বছরের আধ্যাত্মিকতার ইতিহাস, যে ভারতবর্ষ এমন একটি বিশাল ভূখণ্ডের অধিকারী, যে ভারতবর্ষ সবাইকে আত্মস্থ করেছে, গ্রহণ করেছে, সমস্ত ধর্মমতকে আশ্রয় দিয়েছে, কারোকে বিতাড়িত করেনি। ভারতবর্ষ ইহুদি ধর্ম, মুসলমান ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মমত বা উপধর্মমতকে অত্যন্ত সমাদৃতভাবে আশ্রয় দিয়েছে যুগ যুগ ধরে, কাউকে বিতাড়িত করেনি। এটাই ভারতবর্ষের সবথেকে অন্তঃস্থলের স্বকীয় মননশীলতার পরিচয়। ভারতবর্ষের স্বাধীনতা দেখিনি, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস আমরা পড়েছি।
সে ইতিহাস, সত্যি কথা বলতে কি, হয়তো কারো শুনতে খারাপ লাগবে, ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়েছি সেটা অর্ধসত্য ইতিহাস, কিছুটা সত্যি আর কিছুটা বিকৃত। আপনারা সবাই জানেন যে কখনো একটা বিশাল ভূখণ্ডের কেউ একক জাতির পিতা হতে পারে না। বললে আমাকে অনেকে সমালোচনা করবেন, কিন্তু এই কথা বলতে আমার বিন্দুমাত্র সংকোচ হয় না। ভারতবর্ষ স্বাধীন হয়েছে অনেক অনেক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ত্যাগের মধ্যে দিয়ে। সেখানে কোনো একক ব্যক্তি কোনো জাতির পিতা হতে পারে না। ঠিক সেরকমই ভারতবর্ষের কথা, যেটা সৌরভবাবু বলছিলেন, সারস্বত সাধনার কথা, সংস্কৃতে অধ্যয়নের কথা, ভারত আত্মার খোঁজের কথা, ভারতের পুরনো অবস্থায় ফিরে যাওয়ার প্রয়াসের কথা, এগুলো বলতে গেলে সব কিছু মিলিয়ে একটা জায়গায় আমাদের পৌঁছতে হয় যে রাষ্ট্রযন্ত্র যতক্ষণ না প্রয়োগ করবে, আমরা বাঙালিরা একটা আত্মবিস্মৃত জাতি, আত্মবিস্মৃত ভোগী একটা জাতি। আমরা শুধু নিতে পারি, দিতে পারি খুব কম। তাই রাষ্ট্রযন্ত্র যতক্ষণ না আগ্রাসী ভূমিকা নিয়ে তাদের মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আমাদের মধ্যে এই প্রজন্মের প্রজন্মকে ইনজেক্ট করবে, ততক্ষণ কেউ সংস্কৃত পড়বে না। সংস্কৃত দেখুন, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সংস্কৃত আমরা ভাষাটা কখন শুনি? এক বিয়েবাড়িতে, 2 শ্রাদ্ধা অনুষ্ঠানে, 3 পুজো মণ্ডপে, সরস্বতী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই পুজো, ওই আপনার যখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়, ঠাকুরমশাই যা বলছেন আমরা তাই বলছি। ঠাকুরমশাই আদৌ ঠিক সংস্কৃত বলছেন কিনা, মন্ত্রগুলো ঠিক বলছেন কিনা, তার মানে কি, তার অর্থ কি, কিচ্ছু জানি না। ঠাকুরমশাই বলছেন অং অং অং, আমরাও বলে যাচ্ছি অং অং। সে ঠাকুরমশাই যে শুদ্ধাচরণে বলছেন সেটাকে ধরার মতনও লোক নেই। এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে সংস্কৃত শব্দের যে অন্তর্নিহিত শক্তি ভারত আত্মাকে জাগ্রত করার কথা স্বরূপবাবু বলছেন, সেই সংস্কৃত সব ভাষাকে যদি ইমপ্লিমেন্ট রাষ্ট্র না করে তো কে করবে? স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ক্ষমতা কতটুকু, তাদের পরিধি কতটুকু? সংস্কৃতকে আবশ্যিক করার দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব, করতে হবে। আর কেন করতে হবে সেটাকে বোঝানোর দায়িত্ব রাষ্ট্রশক্তির দায়িত্ব। যে সংস্কৃত শুধু একটা ভাষা নয়, এই সংস্কৃত সারা ভারতবর্ষকে একত্রিত করে রাখার সবথেকে বড় শক্তিশালী একটা রশ্মি, যা সারা ভারতকে বেঁধে রাখতে পারে। আর সেই জায়গাগুলো যখন আলগা হবে, অতীতের ভারতবর্ষ, ইরান থেকে সুমাত্রা বর্ণীয়, পরবর্তীকালের ভারতবর্ষ, ইরান ছেড়েছে, আফগানিস্তান ছেড়েছে, ছাড়তে এদিকে বর্ণীয় ছেড়ে সুমাত্রা ছেড়েছে, ছাড়তে ছাড়তে ছোট হতে 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 সাম্প্রতিক অতীত পাকিস্তান হয়ে গেছে, বঙ্গদেশকে পেটে বাংলাদেশ হয়ে গেছে, আরও 25-30 বছর ধরে আরও টুকরো টুকরো ভারতবর্ষ হয়ে যাবে। ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকতে পারে না। ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে গেলে যে ফান্ডামেন্টাল 3-4টে জিনিস রাষ্ট্রশক্তিকে করতে হবে, সেটা যদি রাষ্ট্রশক্তি এই 100 কোটি মানুষের মধ্যে বেঁধে না দেয়, তো বিচ্ছিন্নতাবাদী শক্তি তো চাইবেই ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিতে। এই সংস্কৃত শব্দ
এর অন্তর্নিহিত তাৎপর্য, যেরকম বলছিলেন স্বরূপবাবু, এর মানে বুঝতে গেলে আমি ব্যক্তিগতভাবে একটা খুব ভালো পরিকল্পনা নিয়েছিলাম, জানেন। দক্ষিণেশ্বর মন্দির এক আন্তর্জাতিক তীর্থক্ষেত্রই শুধু নয়, এই দক্ষিণেশ্বর মন্দির সার্বজনীনতায় আজ ব্যপ্ত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণের চিন্তাধারার মধ্যে দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ আজ এই দেবালয়ে আসেন। ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1,75,00,000 থেকে 1,80,00,000 মানুষ একটা বছরে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। একদিনে আসেন 25 থেকে 30 লক্ষ মানুষ। আমি একজন খুব বিশিষ্ট রাজনৈতিক নেতার কাছে প্রশ্ন করেছিলাম, আপনারা ব্রিগেড ভরতে কত বাস কত কিছু করেন, আর আমি 1 জানুয়ারি কল্পতরু উদযাপন করতে কোনো প্রচার মাধ্যমকে ডাকি না, কোনো মেকানিজমকে ডাকি না, একদিনে 20 থেকে 22 লক্ষ লোক আসেন। তো এইবার যখন মায়ের পুজো হয়, পুজোতে যখন পুরোহিত মন্ত্র পড়েন, লক্ষ লক্ষ মানুষ, আমি চেষ্টা করেছি যে ইন্টারন্যাশনাল ভারত সম্প্রচার নিগম প্রসার ভারতীর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মায়ের পুজো দেখেন, দীপান্বিতার পুজো। সংস্কৃত পুরোহিত বলছেন পুজোর 4টে কি 5টা স্তর আছে। এই পুজোগুলো কি? নাচ হচ্ছে, ষোড়শোপচারে পুজো হচ্ছে, একটার পর একটা ধাপ পেরোচ্ছে, সর্বশেষে হোম হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে। এই যে স্তরগুলো কি? পুরোহিত মন্ত্র বলছেন, লোক শুনছে, এটাকে ইন্টারপ্রিট করো। সুতরাং তন্ত্রধারক মন্ত্র যখন বলছেন, তার পাশে তন্ত্রধারককে ব্যাখ্যা করতে হচ্ছে সহজ ভাষায়, যে ভাষাটা আজকে চলতি ভাষা, যে ভাষাটা আমরা বুঝতে পারি, কথা বলি। এই ইন্টারপ্রিটেশনটা যখন করছি, আমি বিগত 4 বছর ধরে আমি টিআরপি দেখছি সারা ভারতবর্ষে থেকে নয়, সারা পৃথিবী থেকে 5 থেকে 6 কোটি মানুষকে অ্যাপ্রিসিয়েশন করছে যে আমরা বুঝতে পারছি মন্ত্রগুলোর মানে কি, এর অর্থনিহিত শক্তিগুলোর মানে কি। তাহলে সংস্কৃতকে ইন্ডাক্ট করার দায়িত্ব রাষ্ট্রের, প্রত্যেকটা রাজ্য সরকারের, প্রত্যেকটা স্তরে। এটা একটা দিক। স্বরূপবাবু আরেকটা কথা বলছিলেন যে ভারতবর্ষের আজকের যে আধ্যাত্মিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়কে প্রতিরোধ করতে না পারলে আমাদের বিপদ খুব সামনে। আর যথার্থই উনি এ কথাটি বলেছেন যে আজকে সত্যি কথা বলতে কি আমাদের অবস্থা কীরকম হয়েছে জানেন? এত তীব্র অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে পুরো দেশ, পুরো সমাজ চলছে যে আমি রুটি রুজির কথা ভাববো, বাড়ির সংসারের দায়িত্ব পালন করব, কিছু উপার্জন করব, এই করতেই আমি নিমগ্ন, ব্যস্ত, কোটি কোটি বেকার। সেখানে দাঁড়িয়ে ধর্ম চিন্তা করার অবকাশ কোথায়? এখানেও প্রশ্নের উত্তর আছে। ঠাকুর একদিন বাবুরামকে বলছেন, বেশি সাধন ভোজন করার কোনো দরকার নেই, সারা দিনে 2 মিনিট 3 মিনিট তুই ঠাকুর মাকে ডাক, তাহলেই হবে। সুতরাং আজকে আমাদের জীবন প্রবাহটাকে আমাকে বাস্তব দৃষ্টিতে দেখতে হবে যে আমরা একটা সুতীব্র অর্থনৈতিক কনস্ট্যান্টনেসের মধ্যে দিয়ে চলছি। এটাকেও আমাদেরকে সামলাতে হবে, তার সাথে সাথে দেশকেও আমাদেরকে দেখতে হবে, ভালোবাসতে হবে। আর এই দুটোকেই একসাথে নিয়ে যেতে গেলে যেটা দরকার, যেটা আমাদের সবথেকে বড় অভাব, এখানেও সৌরভবাবু একটা জায়গায় টাচ করে গেছেন, যে স্পিরিচুয়াল ন্যাশনালিজম। আমাদের মধ্যে সব আছে, নেই শুধু আমাদের কোনো জাতীয়তাবোধ। স্বামী বিবেকানন্দ
ঠাকুরের কাছ থেকে যেটুকুনি শিখেছিলেন, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ঘুরে যে সমাদৃত রত্ন সম্ভার আরোহণ করেছিলেন, তার মূল কথা তার ছিল বৈদান্তিক জাতীয়তাবাদ, অর্থাৎ র্যাশনালিজম আর স্পিরিচুয়ালিজমের কম্বিনেশন, যার ফলস্বরূপ আমি দেখি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দুটো ধারা গেছে, চরমপন্থী ধারা বলুন আর নরমপন্থী ধারা বলুন। এদের দুটো ধারার মধ্যেই কিন্তু দেশকে ভালোবাসার টান ছিল, যেটা আজকে একদম নেই। আজকে দেশকে কেউ ভালোবাসে না। আজকের এই রাজনৈতিক নেতারা দেশকে ভালোবাসে না। আজকে রাজনৈতিক দল এবং নেতাগুলোর কাছে এটা খুব ভালো একটা প্রফেশন। রাজনীতি করা মানে বেশ কিছু অর্থ উপার্জন করা, ক্ষমতা এনজয় করা, কিন্তু দেশকে টানা, দেশকে ভালোবাসা, শরৎচন্দ্রের পথের দাবি পড়ে ক্ষুদিরামের মতন চরিত্রের জন্মগ্রহণ করতে আমরা দেখেছি, আজ কিন্তু নেই। এই যে কমিউনিকেশন গ্যাপ, এই কমিউনিকেশন গ্যাপকে পূরণ করে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করে, আমরা তো ধরুন স্বরূপবাবুদের একটা স্টেজ কাটিয়ে এসছেন ওরা, আমরা তার পরের স্টেজ কাটিয়ে যাচ্ছি। আরও 20 বছর 25 বছর হয়তো এই পৃথিবীতে থাকা, তারপর দেহ ছেড়ে দেয়া। তাহলে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন কি? লুংফেন কালচার, ফাস্ট লাইফ, দেশের প্রতি কোনো টান নেই, সমাজের প্রতি কোনো রকম দায়বদ্ধতা নেই, একটা আত্মকেন্দ্রিকতার মধ্যে দিয়ে পুরো জাতটা চলছে না চালানো হচ্ছে। খুব ঠান্ডা মাথায় এই সংস্কৃতিটাকে ইমপ্লান্ট করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সো কল্ড ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের তত্ত্ব ঢোকানো হচ্ছে। এইগুলোকে মিলেমিশে দাঁড়িয়ে যারা দেশকে ভালোবাসেন, দেশকে নিজের মনে করে, আমাকে দেশ ভাবতে কীরম লাগে, আমাকে দেশ পৃথিবীর আলো দেখিয়েছে, আমাকে দেশ খাদ্য দিয়েছে, আমাকে দেশ শিক্ষা দিয়েছে, আমাকে দেশ চাকরি বাকরি দিয়েছে, আমাকে দেশ সংসার করার সুযোগ করে দিয়েছে, আমাকে অন্তিম যাত্রার জন্য শ্মশান হোক, গ্রেভিয়ার হোকের ব্যবস্থা করে দিয়েছে। আমি দেশের জন্য কি দিয়েছি? এটা আজকে ভাবার সময়। দেশ আমাকে সব কিছু দিচ্ছে, বিনিময়ে আমি দেশকে কি দিয়ে যেতে পারছি? দক্ষিণেশ্বরের মাটিতে একটা চরিত্র এসেছিলেন, যিনি লোকশিক্ষার মাধ্যমে 19 শতকের নবজাগরণের চিরাগটা জ্বালিয়েছিলেন। স্বরূপবাবু বলছিলেন সর্বধর্মের সমন্বয় করেছিলেন। শ্রীরামকৃষ্ণ থেকে গদাধরের যে ট্রান্সফরমেশন, একটা মুক্ত বিহঙ্গ পাখির মতন তিনি সমস্ত ধর্মীয় ও শাখা প্রশাখাগুলোর ওপর দিয়ে বিচরণ করেছিলেন। সেখান থেকে তাদের নির্যাসগুলো গ্রহণ করে একত্রিত করে ছড়িয়ে দিয়েছিলেন, যেটা আজ হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের চিন্তাধারা। দেখুন, ইউরোপে আমরা 7টা ক্রুসেড দেখেছি একটা ধর্মমতকে প্রতিষ্ঠা করতে। ঠাকুর দেহ ছেড়েছেন 1884 খ্রিস্টাব্দে। 1884 থেকে 1984, 100 বছর। 1984 থেকে 2000, আরও 20-22 বছর, 2024, অর্থাৎ 140 বছরের মধ্যে শ্রীরামকৃষ্ণের চিন্তাধারা আজ পৃথিবীর সমস্ত দেশগুলোয় ব্যাপৃত হয়ে আছে বলতে পারেন। তার এই চিন্তাধারার এই বিকাশ, গ্রহণযোগ্যতা এবং মান্যতা পেতে কবিন্দু রক্ত ঝরাতে হয়েছে। আর তার উৎসটা কি? শ্রীরামকৃষ্ণ চিন্তাধারার সব থেকে বড় সম্পদ
লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো আর বাঁচতে দাও। স্বরূপবাবু শ্রীকৃষ্ণ চৈতন্যর কথা বলছিলেন, যিনি বাঙালি জাতটাকে ভদ্র করেছেন, সভ্য করেছেন। শ্রীমতী বলে যে সম্ভাষণ শুরু হয় শ্রীকৃষ্ণের 5টা সূত্রের, তিনি রূপকার বাঙালি জাতির। একটা বাঙালি জাতি একটা অর্ধ বর্বর পর্তুগিজ, আমাদের ব্লাডের ডিএনএ টেস্ট করলে কিছু পর্তুগিজ, ডাচ সমস্ত ব্লাডগুলোর ফেনামেনাগুলো পাওয়া যাবে। সেই বর্বর জাতিটাকে একটু ভদ্র সভ্য করে একটা নতুন জাগরণের সৃষ্টি করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যার ফলে আমরা 19 শতকের নবজাগরণ দেখেছি, স্বাধীনতা সংগ্রাম দেখেছি, স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরবর্তী 75 বছরে ভারতবর্ষের যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে ভারতবর্ষ পৌঁছতে পারেনি। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট ছোট দেশগুলো দেখুন অনেক এগিয়ে গেছে। মূলত তারা এগিয়ে যেতে পেরেছে, তাদের মধ্যে দেশাত্মবোধ আছে, যেটা আমাদের মধ্যে নেই। আমি সৌরভবাবু ওপার বাংলার কথা বলছিলেন, আমাদের নিজেদেরই ওপার বাংলার জমিদারির কথা বলছিলেন। আমাদের নিজেদেরই ওপার বাংলায় এনিমি প্রপার্টিতে ক্লেম আছে প্রায় 1714 কোটি টাকার মতন। যশোর, রানী রাসমণির সমস্ত সম্পত্তি যখন উনি ওটাকে রুল করতেন, যশোর, খুলনা, ময়মনসিংহ, আজকে যে দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, পশ্চিম দিনাজপুর আমাদের এদিকে আছে, পূর্ব দিনাজপুর ওদিকে। পূর্ব দিনাজপুরের 3টি পরগনা, শালবাড়ি পরগনার 70, 71, 72 নম্বর তৌজির, প্রায় 52,000 বিঘাস অফ ল্যান্ড। এই সমস্ত জায়গাগুলোর এনিমি প্রপার্টি ক্লেম আমাদের আছে 1752 কোটি টাকা। এরকম ছেড়ে বাংলাদেশ বিভক্ত হয়ে চলে গেছে এবং সেটা এনিমি প্রপার্টিতে চলে গেছে, যার সমস্ত কিছু প্লাক্ট করা ছিল দক্ষিণেশ্বর মন্দিরে। ওখানেও দক্ষিণেশ্বর পটেশ্বরী কালী মন্দির আছে দিনাজপুরে, স্কুল আছে, ওখানকার কিছু কিছু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আজকে ওখানে ভাবতে অবাক লাগে, 9% হিন্দু ছিল, যেটা নেমে এসছে আজকে 3%-এ কনভার্সন। কিন্তু এই যারা কনভার্সন করাচ্ছে তারা নিজেরাও কিন্তু একদিন কনভার্টেড, এই হিন্দু থেকেই তারা মুসলমান হয়েছে। আজ তারা উগ্রভাবে যে অবশিষ্ট সংখ্যালঘিষ্ঠ মানুষ ওখানে শান্তিতে বসবাস করছেন, তাদেরকে ফোর্স করছেন কনভার্সনের জন্য। আমরা নীরব কূটনৈতিক কথাবার্তা বলছি, কেন সামরিক আগ্রাসন করছি না? আজ যদি কোনো সেই রকম রাষ্ট্রে এরকম নির্যাতন হতো, তো সেই রাষ্ট্রগুলোকে আমরা দেখেছি সঙ্গে সঙ্গে সামরিক ইন্টারভেনশন হয়ে যেত। এখানে কেন হচ্ছে না? যে কার দায়িত্ব? লক্ষ লক্ষ সংখ্যালঘু মানুষ মা বোনেদের ঘর ছাড়া করে দিচ্ছে, মারছে, তাড়িয়ে দিচ্ছে, কনভার্সনস করছে, আর আমরা নীরব এখানে আলোচনা করছি, সংবাদপত্র করছি, বিবৃতি দিচ্ছি, বাস। এটাই আমাদের সবথেকে বড় ব্যাকড্রপ। সৌরভবাবু আর একটা কথা বলছিলেন, কুম্ভ মেলার কথা বলছিলেন। এই কুম্ভ মেলার সঙ্গে ভারত আত্মার সংযোগ যুগ যুগ ধরে আছে, বাংলার সংযোগও আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাও মিনি কুম্ভ হয়। একসময় খুব জাঁক জমক করে ত্রিবেণীতে কুম্ভর একটা হতো, আস্তে 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 সেটাও বিলীন হয়ে আছে। আমি গত বছরও গিয়েছিলাম এখানে, যখন হয়েছিল প্রচুর মানুষ এসেছিলেন। একটা মানুষ ঢল কোনো দেবস্থান, ধর্মস্থান, কোনো ঘটনাকে কেন্দ্র করে যখন আলোড়িত হয়, তখন আমাদের মনে রাখতে হবে তার পেছনে কিন্তু লক্ষ লক্ষ মানুষের একটা আন্তরিক টান, যোগসূত্র তৈরি হয়ে যায়। আর সেটাকেই ধীরে ধীরে যদি বাড়িয়ে নিয়ে যায়, সেটাই রাষ্ট্রশক্তির মধ্যে সঞ্চারিত করলে রাষ্ট্র অনেক শক্তিশালী হতে পারে, এগিয়ে যেতে পারে। দক্ষিণেশ্বর মন্দির নিছক একটা মন্দির নয়, একটা মন্দির। ভারতবর্ষ তো
মন্দিরময় দেশ, হাজার হাজার মন্দির আছে। উত্তর ভারতে আছে, দক্ষিণ ভারতে আছে, পূর্ব ভারতে আছে, ইংলাজেও আছে, কোথায় না আছে, মা কোথায় না বিরাজিতা। তাহলে বলতে পারলেন আরেকটা দেবস্থান তৈরির প্রয়োজন কেন হয়েছিল? 19 শতকের গোড়ায় আরেকটা নতুন দেবস্থান তৈরির কেন? এত তো মন্দির আছে, এত ভারতবর্ষে মন্দির, 2000, 3000, 4000 বছর। সেই দিন আমরা বুঝতে পারিনি যখন রানী এই জমি কিনেছিলেন 1845 খ্রিস্টাব্দে, তৈরি করেছিলেন 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন এর মূল্যায়ন বোঝা যায়নি। আজ দাঁড়িয়ে বোঝা যায়। হয়তো রানী তখন নিজেও বুঝতে পারেননি তিনি কি করতে যাচ্ছেন। 1845 খ্রিস্টাব্দে হেস্টি সাহেবের কাছ থেকে যখন ওই জমি কেনেন, আর 1855 পর্যন্ত 9 বছর 4 মাসে করেন, আর ছোট্ট বালককে নিয়ে দাদা রামকুমার যখন এই দেবালয়ে আসেন, পুজো করেন, ঘটনা প্রবাহ বলে 1300 বছরের ভারত আত্মা ছটপট করছিল মুক্তির দিশা পাবার জন্য। তার জন্য কি চাই? একটা নতুন পীঠ চাই। কি চাই? তখন হিন্দু ধর্মের যে প্রগতিশীল ভূমিকাটা ছিল, হিন্দু ধর্ম তখন প্রগতিশীল ভূমিকাটা হারিয়ে ফেলেছিল। হিন্দু ধর্ম দীর্ণ বিদীর্ণ, উপশাখায় বিভক্ত, কুসংস্কারে নিমজ্জিত, তার প্রগতিশীল ভূমিকা থেকে অনেক দূরে চলে গেছিল। অর্থাৎ হিন্দু ধর্মের পুনর্জাগরণের জন্য যুক্তিবাদী চিন্তার উপর দাঁড়িয়ে হিন্দু ধর্মকে রিভাইভ করা, একটা নতুন পীঠ চাই, নতুন ভাস চাই, নতুন যুগনায়ক চাই। এই তিনটে সমন্বয় যে মহাশক্তি আসবে, যদি আমরা নিউক্লিয়ার পাওয়ারের সঙ্গে দেখি, সেটা যখন উদ্ভাসিত হবে, 50, 60, 70টা সূর্যের আলোর থেকেও তীব্র প্রভাব দেবে। 1855 সাল, 45 সাল, 55 সাল, 57 সাল সিপাহী বিদ্রোহ, তারপরে ইংরাজি শিক্ষার অনুপ্রবেশ। তো 1845, 46, 47 থেকে একটা শক্তি সঞ্চয় করতে 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 করতে, আমফানের ভাষায় বলি শক্তি সঞ্চয় করতে করতে 1947, এই যে ধারাবাহিকতাটা 100 বছরে গেছে, এই ধারাবাহিকতার উত্থান শ্রীরামকৃষ্ণের লোকশিক্ষা থেকে 19 শতকের নবজাগরণের এমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না সেই যুগে। বিদ্যাসাগর মশাই থেকে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে মেঘনাথ সাহা, জগদীশ বোস থেকে মাস্টারদা, সুভাষবাবু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, প্রত্যক্ষ পরোক্ষভাবে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে সংযুক্ত থাকেননি, আর মায়ের কাছে এসে শক্তি সঞ্চয় করেননি, ফিরে গেছেন নিজের নিজের দেশায়। আপনারা শুনলে আনন্দিত হবেন। বাঘা যতীন, এম.এন. রায়, আরেকজন, 3 জন পঞ্চবটিতে বসে ফোর্ট উইলিয়াম দখলের চক্রান্ত তৈরি করছিল ফার্স্ট। যে এম.এন. রায় পরবর্তীকালে লেনিনের সহযোগী হয়ে, বুড়িবালামের পরে লেনিনের সহযোগী হয়ে রাশিয়ায় চলে গিয়েছিলেন। তো একটা জাত যখন অবক্ষয়িত অবস্থায় থাকে, যুগে যুগে দেখা গেছে তাদের উত্থানের জন্য ওপর থেকে স্পিরিচুয়াল ফোর্সগুলো নেমে আসেন। আর আমরা কায়নবাককে প্রার্থনা করছি, এত অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়েও একটা দিকে তাকিয়ে আছি, মায়ের চরণ প্রান্তে এই আত্মাগুলো আবার কবে ফিরে আসবে এই পৃথিবীতে, এই বাংলায়। এই বাংলা থেকেই আবার নবজাগরণের, তৃতীয় নবজাগরণের সূত্রপাত হবে, যে সারা ভারতকে আলো দেখাবে। তাই আপনাদের এই উদ্যোগ আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ, সংকেতবাহী। এরম ছোট ছোট উদ্যোগের মধ্যে দিয়ে হয়তো আপনাদের মধ্যে থেকেই কোনো আত্মা উদ্ভাসিত হয়ে উঠবে সেই পথে হাঁটার জন্য, আর আমরা তার প্রতীক্ষা করব। ধন্যবাদ, নমস্কার।
ধন্যবাদ মাননীয় শ্রী কুশল চৌধুরী মহাশয়কে। আমাদের পরবর্তী বক্তা মাননীয় শ্রী পিয়াল ভট্টাচার্য মহাশয়, এমিনেন্ট স্কলার অন ইন্ডিক স্টাডিজ অ্যান্ড সঙ্গীত নাটক অ্যাওয়ার্ডি। আহ্বান করছি শ্রী পিয়াল ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য। সবাইকে প্রণাম জানাচ্ছি। পুনরুত্থান নিয়ে যা বলা হচ্ছে এবং যেটা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে যে আমরা কি পুনরুত্থানের দিকে নজর দিতে পারি, তাই নিয়ে আমার আগের দুইজন বক্তা যা বলে গেছেন তার থেকেই আমি কিছু সূত্রকে তুলব, আর তুলে সেটাকে আমি খানিকক্ষণ একটু ডেভেলপ করতে চাই। এক নম্বর হচ্ছে যেটা সংস্কৃত শিক্ষা। দুজন বক্তা দুই রকম আমাদের আইডিয়া দিয়েছেন। আসলে আমার যে অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড রাষ্ট্রপতি, সেটা কিন্তু আমায় দেওয়াই হয়েছে সংস্কৃত থিয়েটারের জন্য। যে নাটক, আমি আমার একটা সাধারণ কথা বলছি, যে নাটকের চল এই বঙ্গদেশে নেই, এবং হোল কলকাতা কিন্তু থিয়েটারের একটি পীঠস্থান বলে জানা যায়, যেখানে লোকে প্রচুর থিয়েটার দেখে, কিন্তু সবগুলোই হচ্ছে রাজনৈতিক এবং কমিউনাল থিয়েটার, যেখানে আমাদের দেশজ কোনো থিয়েটার দেখানো হয় না। আর আমাদের দেশজ থিয়েটারের নামে কিছু ফোক আর্টকে ইউজ করা হয়, যেটা করলেই নাকি বলা হয় এটা ভারতীয় থিয়েটার হয়ে যাচ্ছে। তা আমি কোনো কথা না বলে, কারণ আমি কথা খুব কম বলি এবং আমি কাজ খুব বেশি করি, এবং আর একটা বিষয়, আমায় কোথাও দেখা যায় না, কারণ আমি খুব নিজের কাজে ব্যস্ত থাকি। তো সেই হিসেবে এই যে নাট্য, যেটাকে সংস্কৃত নাটক বলা হয়, সেটা যদিও বলা হয় সংস্কৃত নাটক, কিন্তু যদি নাটক পড়া হয় তাহলে দেখা যাবে এটা নাথিং এলস দ্য সেলিব্রেশন অফ ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে এত রকমের প্রাকৃতের প্রয়োগ রয়েছে, সৌরসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, বিভিন্ন চরিত্রের ভাব, বিভিন্ন চরিত্রের বিন্যাসের জন্য সংস্কৃতের সাথে ভাষাগুলোকে ব্যালেন্স করা হয়েছে। একটা সংস্কৃত নাটক, গোটা নাটকটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয় না। এবং এই যে প্রাকৃত, এই প্রাকৃত তিন প্রকার। প্রাচীন যুগের প্রাকৃতকে বলা হয় পালি। তারপরে যে প্রাকৃত, সেই প্রাকৃতের মধ্যেই আমাদের সৌরসেনী, মাগধী, অর্ধমাগধী এগুলি পড়ছে, এবং লেটার পিরিয়ডের যে প্রাকৃত, তাকে আমরা বলি অপভ্রংশ। এই অপভ্রংশ সাহিত্য কিন্তু আমাদের দেশে এখনো আছে, আর এই অপভ্রংশ সাহিত্য থেকেই কিন্তু অপভ্রংশগুলোই আমাদের আওধি, ব্রজবুলি, মাইথিলি, বাংলা, অহমিয়া এই সমস্ত ভাষা বেরিয়ে আসছে। এবার যখন আমার কাছে অনেকে আসে, যেহেতু আমার একটি বিদ্যার পীঠ আছে, সেটাকে ইনস্টিটিউশন বলা হয় না তার এই কারণ সেখানে পয়সার বিনিময়ে কিছু শেখানো হয় না। সেখানে স্টুডেন্টকে ভোর 6:30 আসতে হয়, আর রাত্রি 9:30 স্টুডেন্ট যায়। এই পদ্ধতিতে শেখানো হয়, তাদের খাওয়া দাওয়া সব কিছু, কিন্তু নেওয়া হয় হাতে গুনে 2 থেকে 3 জনকে, কারণ গোটা ইনস্টিটিউশনটি গভর্নমেন্টের ফান্ডে চলে না, গোটা ইনস্টিটিউশনটি সম্পূর্ণ আমার দায়িত্বে চলে। অতএব আমার যাবতীয় যা রোজগার, সেই রোজগার সমস্ত ইনস্টিটিউশনে ঢালা হয়, এবং তাই দিয়েই চলে বলে ইনস্টিটিউশনে কারোর নাক গলানোর অধিকার থাকে না এখানে, এবং সেটি আমি গলাতেও দেব না। তো এখানে আমি সংস্কৃত স্টাডির বিষয়ে দেখেছি, সংস্কৃত নাটক হচ্ছে একটা এপিটম অফ নলেজ সিস্টেম, যেখান থেকে বেরিয়ে যাচ্ছে নৃত্য, গীত, বাদ্য, ভাষা, আমাদের সৌন্দর্য শাস্ত্র, ঔচিত্য, ধ্বনি, অনেক কিছু। আমাদের দেশে এই সিস্টেমটাকে আনা হয়েছিল একটা কারণে,
যাতে এই একটা জিনিস দিয়ে আর্টিস্ট কমিউনিটিকে খুব হাইলি শিক্ষিত করা যায়। এবং ভরতমুনি নাট্যশাস্ত্রে এটাই বলছেন, ইয়া গতির বেদ বেদূষাম ইয়া গতির যজ্ঞকারীনাম ইয়া গতির দানশীলানাম তাং গতিং প্রাপ্নুয়াত স নরঃ। অর্থাৎ ইয়া গতির বেদ বেদূষাম, যারা বেদ পাঠ করে, যারা বেদের বিদুষী, মৃত্যুর পর তাদের যেখানে গতি হবে, একজন নটের গতিও সেখানে হবে। যারা দানশীল, যারা দান করেন, দান একটা বড় জিনিস, মৃত্যুর পর একজন দানশীলের যে জায়গায় গতি হবে, একজন নটের গতিও সেখানে হবে, একজন শিল্পীর গতিও সেই জায়গায় হবে। ইয়া গতির যজ্ঞকারী নাম। আমাদের এখানে এই বিষয়টা না থাকলেও, আমি যেহেতু আমার পড়াশোনা কেরলে, আমি দেখেছি সেখানে দুই রকমের ব্রাহ্মণ আছে। এক প্রকার ব্রাহ্মণদের বলা হয় নাম্বুত্রি, আর এক প্রকার ব্রাহ্মণ নাম্বুত্রি পাড। এই নাম্বুত্রি পাড যারা, তারা টিপিক্যাল বেদ পাঠী, এবং তারা এবং দক্ষিণ ভারতে মাখিন বলে টাইটেল রয়েছে, যারা যজ্ঞকর্তা, যারা যজ্ঞ করে। এগুলো তো এখান থেকে সম্পূর্ণ ভোলা হয়ে গেছে এবং মুছে ফেলে দেওয়া হয়ে গেছে 35 বছরের একটি পার্টির জামানায়। এবং সেই সময় আমি এই দেশে সংস্কৃত পড়ছিলাম এবং কোনো সংস্কৃত বই এখানে পাওয়া যেত না। আমাকে বেনারসে গিয়ে এবং বেনারস থেকে বই আনতে হতো, এবং বেনারসেরই গুরুদের কাছে গিয়ে আমায় বসে পড়তে হয়েছে এখান থেকে জার্নি করে। ঠিক আছে। এবং সমস্ত জায়গায় যেটা আমাদের আর্টের মূল লক্ষ্য দুই প্রকার। এক প্রকার আর্টকে আমরা কোড অ্যান্ড কোড ক্লাসিক্যাল বলি, সেটাও কিন্তু ঔপনিষেবিক রাজ্যের শিক্ষা। আমাদের দেশে ক্লাসিক্যাল বলে কোনো আর্ট হয় না, হয় দুইটি, একটা মার্গ, একটা দেশি। ফোক বলে কোনো শব্দ হয় না, কোনো শব্দ হয় না। ফোক বলতে আমি কী বোঝাতে চাইছি, মেনলি তাকে বলা হয় ঐতিহ্যবাহী পরম্পরাগত শৈলী। আমাদের সমস্ত শৈলী হচ্ছে একটি ঐতিহ্যকে বহন করছে, কারণ আমাদের যত রকমের প্রমাণ আছে সংস্কৃত শাস্ত্রে, তার মধ্যে ঐতিহ্য প্রমাণ এক প্রকারের প্রমাণ। এই ঐতিহ্য প্রমাণ যদি হারিয়ে যায়, তাহলে তো একটা জাতি শেষ, তার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় কথা, পৌরাণিক গল্পগুলোকে নিয়ে হাসাহাসি করা হয়, কারণ আমাদের অ্যাংলো স্টাডি এটা শিখিয়েছে এগুলো রেলেভেন্ট নয়, কিন্তু ওইগুলোর মাধ্যমে কি বলা হচ্ছে সেটাও গুরু পরম্পরায় শিখতে হবে। তো আমি গিরিধর শর্মা চতুর্বেদী এবং শিবদত্ত শর্মা চতুর্বেদী দুইজন ব্যক্তির নাম করব। গিরিধর শর্মা চতুর্বেদীর ছেলে শিবদত্ত শর্মা চতুর্বেদী 96 বছর বয়সে আমি বেনারসে পৌঁছেছিলাম তার কাছে। এই পরম্পরা মধুসূদন ওঝার পরম্পরা থেকে বেরিয়ে আসছে। এরাই জানে কি করে পুরাণ পড়তে হয় আর কি করে পুরাণ পড়াতে হয়। ওটা কোনো হাস্যকর বিষয় নয়, ওটা একটা লেখার শৈলী, একটা লেখার ভঙ্গি। যদি ওখানে লেখা থাকে দশরথ সহস্র বছর রাজত্ব করে স্বর্গপ্রাপ্ত হলেন, মানে ওটা বুঝতে হবে 100 বছর রাজত্ব করে উনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন। এবার এই 100 বছর বেঁচে থাকার মূল্য কি, এটির জন্য পৌঁছতে হবে আমাদের 4-5 পুরুষ যারা আয়ুর্বেদ শিক্ষায়, যারা আয়ুর্বেদ চর্চা করেন। সহস্র বছর মানে 100 বছর বাঁচলে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। তাই জন্য মানুষ চেষ্টা করে শতায়ু কি করে হবে। আচ্ছা, এবার এই বৈকুণ্ঠ লোক কোথায়? এইখানেই আর্গিউ করবে এসে র্যাশনালিজম আর সোশ্যালিজম। এরম তো কোনো লোক নেই, অবশ্যই নেই। ভাবনা থাকলেই লোক আছে, আর যদি ভাবনা না থাকে তো কিছুই নেই। যদি শিক্ষার সঙ্গে, তাই আমাদের দেশে একটি কথা বলা হয় দীক্ষা, যেটি উঠে গেছে। আমরা কথাই কিন্তু বলি ওর শিক্ষা দীক্ষা নেই, কিন্তু এখন কোথায় শিক্ষার সঙ্গে দীক্ষা বলে তো কোনো ব্যাপার নেই। তাই জন্য উইদাউট দীক্ষা সেই শিক্ষা অপূর্ণ, এবং সেই শিক্ষা ভ্রষ্টাচার ভিন্ন কিছু আনতে পারে না। তাই জন্য নতুন জেনারেশনকে আমি দেখি, তারা অযাচিত অহংকারী, তারা কিছুই মানে না, এবং জানেও না তো মানবে কোত্থেকে, আগে জানলে তো মানবে। আর আমাদের দেশে আরেকটি ব্যাপার আছে, গুচ্ছি গুচ্ছি বই পড়লে কাউকে শিক্ষিত বলা হতো না, কারণ জানার সঙ্গে পেহচান না খুব ইম্পর্টেন্ট। তুমি কি আদৌ তাকে চেনো? তাই গুচ্ছি গুচ্ছি বই আমি পড়েছি, এখন তো একাডেমিক বিষয়, এবং পিএইচডির পেছনে আমার কাছে আসে এত বড় একটা বিবলিওগ্রাফি দেওয়া থাকে, কত টুকেছো, কত জেনেছো তা নয়, কত চিনেছো তা নয়, কত টুকেছো তুমি বসে বসে। এটা তো উচ্ছিষ্ট, এগুলো হচ্ছে অপাচিত খাদ্য,
যেগুলো নয় পেট খারাপ হবে, নয় মলমূত্র দিয়ে বেরিয়ে যাবে, তাই বেরিয়ে যায়। তাই আমি দেখেছি প্রথাগত স্কলারদের, যারা অনেক রিসার্চ করে বই লিখেছেন, তাদের কাছে গেলে আমার এই বইটা একটু পড়ে নিও, তাহলে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি কেন। কিন্তু কোনো গুরু বা কোনো সিদ্ধ সাধক তিনি জলবৎ তরল ভাষায় সেটিকে বুঝিয়ে দেন। তারা কোনোদিন বলেন না আমার এই বইটি পড়ে নিও। এবং এই ভ্রষ্টাচারই আমাদের দেশে তৈরি হয়েছে, এটা আমি দাঁড়িয়ে বলতে পারি, কারণ আমি অনেক সাহসী। এবং শুধু তাই নয়, আমি জীবনে বহু গুরুর কাছে সঙ্গীত শিখেছি, বহু গুরুর কাছে সঙ্গীত, আমি বহু গুরু টপকে টপকে গেছি। আমাদের দেশে আমার যেটা প্রশ্ন ছিল সংস্কৃত শেখার পেছনে, যে আমি শিখতে গেছিলাম শাস্ত্রীয় নৃত্য, আমার প্রশ্ন ছিল শাস্ত্রটি কোথায়। নৃত্য তো শিখছি, সঙ্গীত শিখছি, বলছে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্র কোথায়? শাস্ত্র কি লিখিত, না শাস্ত্র ওরাল ট্রেডিশনে আছে, শাস্ত্র প্রচলিত? শাস্ত্র দুই প্রকার হতে পারে, কিন্তু সেই শাস্ত্র কি অনুশাসন শেখায়? তাই শাশু ধাতু থেকে শাস্ত্র, শাশু ধাতু থেকে শিষ্য। কিন্তু এইটিকে আমাদের পরবর্তীকালে বোঝানো হয়েছে যে শাস্ত্র মানেই ব্রাহ্মণিকান কাল্ট, যেখানে কোনো সম্পর্ক নেই ব্রাহ্মণিকান কাল্টের সঙ্গে শাস্ত্রের, কোনো সম্পর্ক নেই সেখানে। তারা যেটি লিখতে চাইছে, যেমন নাট্যবেদ এবং নাট্যশাস্ত্র, এই নিয়ে অসম্ভব দ্বন্দ্ব, অসম্ভব দ্বন্দ্ব। একে বেদ বলা হবে কেন? বেদ যেই মাত্র বলা হয়েছে এটি ব্রাহ্মণদের, এটিকে ছুঁড়ে ফেলে দাও, এটাই বলা হয়, এটিকে ছুঁড়ে ফেলে দাও। আমাদের দেশে একটি ইউনিভার্সিটি আছে, আমি নাম উচ্চারণ করব না, যে ইউনিভার্সিটিতে প্রতি বছর মনু সংহিতা জ্বালানো হয় সেলিব্রেট করার জন্য। কোন দিন বাদে নাট্যশাস্ত্র জ্বালানো হবে, হয়তো কদিন মধ্যে সেটাও জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু এই যে নাট্য বেদ, এটা বেদ ধাতুর 4 প্রকার অর্থ হয়। তার কোন অর্থ নেওয়া হচ্ছে, তার জ্ঞান অর্থ নেওয়া হচ্ছে, তার লাভ অর্থ নেওয়া হচ্ছে, তার বিচার অর্থ নেওয়া হচ্ছে। এই এতগুলো অর্থ নিয়ে তাকে নাট্যবেদ কেন বলা হচ্ছে? আমাদের জ্ঞানের দুইটি প্রক্ষ, একটা এম্পিরিক্যাল টাইম অ্যান্ড স্পেসে থাকে, আর একটা ট্রান্সেন্ডেন্টাল টাইম অ্যান্ড স্পেসে থাকে। তাই যে কোনো জ্ঞান এই এম্পিরিক্যাল টাইম অ্যান্ড স্পেসেই শেষ নয়, তার ট্রান্সেন্ডেন্টাল টাইম অ্যান্ড স্পেসে কানেক্ট করানোর জন্যই বেদ শব্দের প্রয়োগ করা হয়। এবং বেদে আমাদের কি শেখানো হয়? বেদকে বলা হয় শব্দ রাশি। আমরা যত যা শিখছি তা তো অর্থ রাশি। আমরা কোনোদিন জানি শব্দ কি করে শিখতে হয়? আমরা জানি না। কিন্তু আমি পড়াই, আমি শেখাই, যেই বলা হয় শব্দ আর বুঝতে পারে না। তাই জন্য যদি শব্দকে ধরতে পারো, যদি শব্দ রাশিকে বুঝতে পারো, শব্দ থেকেই অর্থ আসে। তাহলে চলে যাই কালিদাসের রঘুবংশে, বাগর্থ ইব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরু। বাক আর অর্থ, এই বাক কি? বাককে পড়ানো হয়, বাক মানে বাণী না কারণ। নাদ কি? সঙ্গীত কি জন্যে? নাদ সাধনার জন্য করা হয়। কিন্তু নাদ বিষয়টা কি সেটা তো বুঝতে হবে। এটি বই পড়লেও হবে না, এটা কেউ বললেও হবে না। তাই জন্য উনি যে বলেছিলেন, আমাদের দেশে পণ্ডিত হয়তো অনেক আছে, কিন্তু রিয়েলাইজড পণ্ডিত নেই। আমাদের দেশে যখন আমরা রাগ রাগিনী শিখি, আমাদের গুরুরা কিছু স্বর দিয়ে রাগ রাগিনী শেখানো হয়, যা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভ্রান্ত, বলতেই বাধ্য হচ্ছি দাঁড়িয়ে। রাগের ধ্যান শ্লোক পড়ানো হয় না। প্রত্যেকটা রাগের একটি রূপ আছে, সেই অনুযায়ী তার নাম আছে, সেই অনুযায়ী তার ক্রিয়া আছে। শাস্ত্র বলতে চাইছে রাগের একটি নিত্য রূপ এবং রাগের আরেকটি অনিত্য রূপ। নিত্য রূপ হচ্ছে রাগের ধ্যান শ্লোক, যার মধ্যে রাগের পুরো চরিত্রটাকে দেওয়া আছে। আর এই যে স্বর, এ অনিত্য, কারণ এটি যুগ অনুযায়ী বদলাবে। কিন্তু এই যে ধ্যান আমি দিয়ে গেছি, তা যুগ অনুযায়ী বদলাবে না কোনো দিন। তাই সবসময় নিত্য অনিত্যের মধ্যে মেলবন্ধন, এটাই আমাদের শিক্ষার বৈশিষ্ট্য। এবং সংস্কৃত ছাড়া এই শিক্ষা আমাদের দেশে সম্ভবপর নয়। তাই যতদিন আমি নিজে দেখেছি, আমি প্র্যাকটিক্যালি, আমি এমন লোককে দিয়ে, এমন ব্যক্তিকে দিয়ে সংস্কৃত বলিয়েছি যার সংস্কৃত ভাষার প্রতি ঘৃণা ছিল। আজ সেই ব্যক্তি কিন্তু সংস্কৃত নাটকে আমার পরবর্তী অ্যাওয়ার্ড পাওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে। তাই সব সম্ভব। ভ্যালু সিস্টেম আমাদের দেশে আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই 3 প্রকার জিনিস বলা হয়। যদি আমরা জেনারেশনকে এটা সহজভাবে বোঝাই, আদি ভৌতিক হচ্ছে ফ্যাক্ট, আদি দৈবিক হলো ফেথ,
আর আধ্যাত্মিক হচ্ছে ভ্যালিউ। তাই যে কোনো শিক্ষার মধ্যে, সেটি আপনি নাচ শিখুন, গান শিখুন, পড়াশোনা করুন, এই তিনের মেলবন্ধন যদি না থাকে তাহলে ভ্যালু সিস্টেম নেই। আজকে আমরা ভ্যালু সিস্টেম নিয়ে অনেক কথা বলি না? হ্যাঁ, কিন্তু ভ্যালুটা কি করে হবে? আদি ভৌতিক হতে হবে, তারপরে আদি দৈবিক হতে হবে। সেখানে হচ্ছে সূর্যে গ্যালন গ্যালন হিলিয়াম গ্যাস জ্বলে, এটি তো আদি ভৌতিক। তো ফেথটা কোথায়? তাই জন্যই আমাদের দেশে সূর্যকে দেবতা কল্পনা করা হয়েছে। এখানে তোমার ফেথ চাই, আর ফেথ হলে তবেই তো তুমি প্রকৃতিকে রক্ষা করবে, না হলে তো প্রকৃতিকে রক্ষা তুমি করবে না, এবং কোনো সিস্টেমে তুমি কোনো ভ্যালিউ অ্যাড করতে পারবে না। তাই আমাদের দেশে শিক্ষা একটু আলাদা, আর আমাদের দেশে সব কিছুর 8 রকমের ব্যাখ্যা। এই 8 রকম ব্যাখ্যার লাস্ট যে ব্যাখ্যা তার নাম অসৎ ব্যাখ্যা। যেখানেই আমাদের এই পুরাণের গল্প এইগুলো আসে, কিন্তু এগুলোকে কেন বলা হয়? একটি কঠিন তত্ত্বকে সাধারণের মধ্যে শত সহস্র বছর জীবিত রাখার জন্য তাকে একটি লুসিড স্টোরি বানানো হয়, যে যখন সিয়ার আবার জন্ম নেবে সে বার করে নেবে। তাই সবসময় সিয়ার পার্সন তো আসে, জন্ম নেয়, তাই তারাও জানতো আমরা ছেড়ে যাই, পরবর্তী এসে এটিকে তুলে নিয়ে আবার কোনো পুনরুত্থান হবে। তাই এই পুনরুত্থান কাজটা কন্টিনিউ চলবে। নমস্কার।